চেতনার পুনর্জাগরণের ভাবনা নিয়ে হাজির ঋতুরাজ। প্রকৃতিতে বসন্ত বন্দনা, ফাগুন হাওয়ায় এলো ভালোবাসার দিনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নানা আয়োজন। প্রায় 7 মাসেও ধরা ছোঁয়ার বাইরে নরসিংদী কারাগার থেকে পালানো 188 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 31টি আগ্নেয়াস্ত্র। এখনও বেহাত 5000-এর বেশি গুলি। জনমনে আতঙ্ক। পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিক চাঁদাবাজ চক্র চালাচ্ছে। দীর্ঘদিন ধরে করে কারণ প্রভাবশালী। কিশোরগঞ্জের ধুন নদীতে বেপরোয়া চাঁদাবাজি। টাকা না দিলে নৌযান চালকদের করা হয় মারধর। অপরাধে জড়িত নৌ পুলিশ সদস্যরাও অভিযোগ ভুক্তভোগীদের। সদুত্তর দিতে ব্যর্থ এসপি। সকালের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। শীতের নীরবতা ভেঙে ফাগুনের হাওয়ায় জেগে উঠেছে বাংলার প্রকৃতি। পলাশের লাল, শিমুলের আগুন রাঙা উপস্থিতি আর কোকিলের ডাক মিলেমিশে জানান দেয় প্রকৃতিতে বসন্তের আগমন। এই ঋতু জানায় ভালোবাসার আহ্বান, বনে স্বপ্নের নতুন বীজ। বসন্ত মানে চেতনার পুনর্জাগরণও। তাই তো প্রকৃতির এই রঙিন কাব্য মানুষকে শেখায় জীবনের প্রতিটি বাঁকে আছে নবজাগরণের সুযোগ। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানির রিপোর্ট। শীতের পাতাঝরা দিনের শেষে নতুনের আবাহন উকি দিচ্ছে সবুজের কলি। প্রকৃতির এই আনন্দে মানুষও সামিল। এ এমন এক যৌথতা, লীন হতে হতে এক হয়ে যাওয়ার মতো। আছে দুঃখ, বিরহ, বেদনা, আর আছে মানুষের ভালোবাসার শক্তি। তাই দিয়ে মানুষ শূন্য হয়ে গিয়ে পূর্ণ করে জীবন ও প্রকৃতিকে নিয়ে যায় অসীমতার দিকে। ধূলিধূসর জীবনকে রাঙিয়ে দিয়ে যায় কোনো এক অজানা ফুলের ঘ্রাণের মতো। বদলে দিয়ে যায় মন, বড় গভীর করে নাড়া দেয় হৃদয়ের অলিন্দে। বসন্তের সাথে সাথে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা ভ্রমর ডাকে, নতুন ফুল ফোটে, আমাদের আশেপাশে আলোয় ভরে ওঠে। বসন্তটা মানে নিজেদেরকে উজ্জীবিত করার একটা মাস, নতুন কিছু একটা শুরু করা, এটা প্রকৃতিতে মানুষের জীবনেও। ফাগুন আসে আবার চলেও যায়, এই তো প্রকৃতির সারোৎসার। কিন্তু চির নতুনের মতো মানুষের প্রাণ জুড়ে যে অভিঘাত কিংবা শীতল স্পর্শ তা রয়ে যায় তেমন করে যেমন করে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আগুন রাঙা পলাশ, শিমুলের নতুন কুড়ি, কোকিলের কুহুতান বেজে উঠল এবার। হৃদয়ের কানে পৌঁছে গেছে সে বার্তা, এবার সামিল হবার পালা। প্রকৃতির রণ বদলায়, মানুষও কেমন রণ বদলায়, মানুষের মনে একটা নতুন দিগন্ত তৈরি হয়। বসন্তর একটা ছোঁয়া, মনের ভিতর অন্যরকম একটা দোলা থাকে। ছড়া পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানো এবং নতুন একটা শুরু একটা গাছের জন্য, ঠিক তেমনি একটা ভালোবাসা সম্পর্কেও বসন্ত ওরকম একটা মানে রাখতে পারে। বসন্তের আগমনে যে নতুন অনুভূতির জাগরণ হয়, খানিকটা মনে হয় সত্য। চিরকালীন এই সম্পর্কে প্রকৃতি ও মানুষ জেগে থাকুক, সুন্দর আসুক নেমে। বসন্ত মানে জীবনের নবজন্ম। বসন্ত এলে যেভাবে নতুন রূপে সেজে ওঠে প্রকৃতি, তেমনি মানুষের জীবনে নতুন করে তৈরি হয় ভালোবাসার আবেগ। বসন্ত মানে নতুন করে বাঁচবার শপথ। বসন্ত মানেই পলাশের ডালে ডালে বাঙালির আগুন রাঙা স্বপ্ন। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বকুলতলায় চলছে ফাল্গুন উৎসব। সেখানে আছেন আমাদের রিপোর্টার উম্মেহানি। ফাল্গুন আয়োজনের বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি সেখানে। হানি, শোনাই এখনো কিন্তু বাজছে সেতারের ব্রাগ, বাসন্ত মুখারি। আপনাদেরকে যদি একটু শোনাই।
বাসন্তী মুখারি বাদন। আসলে বসন্ত তো শুধু প্রকৃতির নয়, এটি আসলে বাঙালির চিরন্তন আনন্দের প্রতীক এবং এটিকে বলা যায় যে জীবনের আসলে একটি নতুন জয়গান। একদিন ভাষার জন্য লাল হওয়া এই যে বসন্ত, আজ কিন্তু তা প্রাণের আবাহন হয়ে ধরা দিয়েছে, ভালোবাসায় মোড়ানো এক অফুরন্ত উৎসব হয়ে ছড়িয়ে পড়েছে বাঙালির আসলে হৃদয় জুড়ে। একেবারে বলা যায় যে আলোর রঙে, গানের সুরে এবং কবিতার ছন্দে আসলে বাঙালির আপন আনন্দে বরণ করে নেয় এই বসন্ত এবং এই নতুনের গান, আর তারই কিন্তু আসলে অংশ হিসেবে আজকের এই আয়োজন। আপনাদের যদি দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলা কিন্তু আজ পুরোটাই সেজেছে বসন্তকে বরণ করে নিতে। প্রকৃতির আরেক নতুন অধ্যায় শুরু হওয়ার এই যে আয়োজন, এটি আসলে বাঙালির অনেক পুরনো একটি আয়োজন এবং এই ছিল আমার কাছে বসন্ত বরণ উৎসবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসের আরও খবর জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং খুলনায় রিপোর্টার তানজিম আহমেদ। প্রথমেই সরাসরি যাচ্ছি লিপির কাছে। লিপি, বসন্তের রঙে রঙিন কিন্তু চট্টগ্রামের যে শহীদ ওয়াসিম পার্ক, ইতিমধ্যে কিন্তু যারা শিল্পী এবং দর্শক তারা কিন্তু এই যে মঞ্চে সেখানে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বসন্ত উৎসবের যে আয়োজনের আনুষ্ঠানিকতা তা শুরু হবে এবং আমরা দেখছি যে সকাল থেকে অর্থাৎ 7টা থেকে কিন্তু এই যে বসন্তকে বরণের যে আয়োজন সেটা কিন্তু শুরু করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু যারা এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা এসেছেন, অভিভাবকরা এসেছেন দর্শকরাও এবং নানা পোশাকে আপনারা দেখছেন যে রঙিন হলুদ, বসন্তী, লাল, নীল অর্থাৎ রঙিন বসন্তের যেই নানা রং সেটা পোশাক পরেই কিন্তু নানা বয়সীর মানুষ এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছেন এবং বসন্তকে বরণ করার জন্য কিন্তু চট্টগ্রামে নানা ধরনের আয়োজন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিংবা অন্যান্য যেসব সংগঠনগুলো আছেন তারা কিন্তু আয়োজন করেছে। এবার কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নানা আয়োজন রাখা হয়েছে, অর্থাৎ বসন্ত ও ভালোবাসা দিবস যেহেতু এখন একসঙ্গে একই দিনে উদযাপিত হয় সে কারণে উৎসবের যে আমেজ সে আমেজটা কিন্তু অনেক বেশি এবং ছোট ছোট যারা শিশু কিশোররা আছেন তারা কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেই ভোর থেকে উঠে আমি অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত যে বসন্তে তারা তাদের যে পারফরমেন্স সেটা দেখাবেন এবং দেখছেন যে নানা বয়সী যারা দূর দূরান্ত থেকে কিন্তু এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছেন এবং ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য যে আয়োজন সে আয়োজনে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে এই যে বোধন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসব সেটার আনুষ্ঠানিকতা শুরু হবে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে নানা আয়োজন কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠনগুলো সেগুলো করেছে, আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে আয়োজন সে আয়োজন করেছে এবং যেহেতু বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস সেই কারণে তরুণ তরুণী থেকে শুরু করে সবাই কিন্তু বেশ আনন্দঘন পরিবেশে যে ঋতুরাজ বসন্ত সেটা কিন্তু বরণের অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বসন্ত উৎসবের সর্বশেষ। আমরা খুলনায় যাব, খুলনা আমাদের সহকর্মী তানজিম আহমেদ আছেন, তার কাছে সেখানকার উৎসবের খবর জানবো। সেজেছে প্রকৃতি, সেজেছে মানুষ, জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। র্যালি সহকারে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন বর্ণাঢ্য শোভাযাত্রায়, রঙে রঙে নেচে গিয়ে তারা কিন্তু আসলে এই যে ঋতুরাজ বসন্ত তাকে স্বাগত জানাচ্ছেন সকাল থেকে। এবং এই যে এই মুহূর্তে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্ত বর্তিকা তারা স্লোগানে প্রতিপাদ্য নিয়ে তারা যে শোভাযাত্রা সেটি চলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এটি আসলে অদম্য বাংলার যে পাদদেশ রয়েছে সেখানে
শেষ হবে এবং এর ফলে এখান থেকে কিন্তু নাচ গান কবিতা সহ দিনভর আয়োজন থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিভিন্ন পক্ষ থেকে এই বসন্তকে স্বাগত জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে বলে রাখতে চাই, শুধু বসন্ত নয়, এটা আসলে ভালোবাসা দিবসও। মানুষের মধ্যে পারস্পরিক যে আসলে সম্পর্ক, ভালোবাসা, মান অভিমান সবকিছু মিলিয়ে বসন্তের সকালটি শুরু হয়েছে নতুন আবহে এবং শীতের যে শীত চলে যাওয়ার যে বিদায়ী বার্তা এবং বসন্তের আগমনী বার্তা দুটি মিলে প্রকৃতি কিন্তু নতুন রঙে সেজেছে এবং মাঠে মাঠে যে সর্ষে ফুল থেকে শুরু করে বিভিন্ন যে ফুল রয়েছে সবকিছু ফুটে উঠেছে, সেটি এখন চোখে পড়ছে আসলে। এবং শিমুল পলাশের যে অগ্নিঝরা তাদের যে আবহ সেটি ফুটে উঠছে। মানুষ আমরা দেখছি শিক্ষার্থীরা তারা মুখে রং দিয়েছেন, কপালে টিপ, বাসন্তী সহ বিভিন্ন রঙের শাড়িতে সেজে যারা শিক্ষার্থী ছেলেরা রয়েছেন তারা পাঞ্জাবি পরেছেন। শিক্ষার্থীরা একই সাথে নিজেদের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক সেটি ভাগ করে নিচ্ছেন, পারস্পরিক সম্পর্কের যে বোঝাপড়া ঝালিয়ে নিচ্ছেন। নতুন বছরের বলা হয় যে বসন্ত শরৎ ঋতু শেষ ঋতু, তবে এটি আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এবং এর ফলে কিন্তু আসলে এই যে বসন্তটি, সেই বসন্তের আগমনী বার্তায় প্রতি প্রান্তে যে আনন্দ হিল্লোল ইথারে বাঙালির প্রতিটি ঘরে ঘরে সেই আনন্দ পৌঁছে যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। গানে গানে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে তাদের এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তো খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার যে আয়োজন, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, এর আগে ছিলাম চট্টগ্রামে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে নৌযান চালকদের মারধর করতেও পিছপা হয় না চাঁদাবাজরা। এমনকি নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও অপরাধে জড়িত থাকার অভিযোগ ভুক্তভোগীদের। তবে এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি নৌ পুলিশ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। একটি নৌকায় নদীর তীরে অপেক্ষায় একজন পুলিশ সদস্য। কাছাকাছি কোনো নৌযান দেখলেও সেদিকে ছুটে যাচ্ছে নৌকাটি। চলন্ত অবস্থায় লঞ্চ কিংবা বাল্ক হেড থেকে টাকা তুলে নৌকার ভেতরে বসে থাকা এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছে এক কিশোর। পাশেই আরেকটি নৌকায় করে একের পর এক জলযান থেকে চাঁদা তুলছে আরেকজন। কিশোরগঞ্জের করিমগঞ্জের চং নোয়াগাঁও এলাকায় ধনু নদীতে প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনা দীর্ঘদিনের। এই নদীপথ ব্যবহার করে প্রতিদিন সিলেট ও ময়মনসিংহ অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযান চলাচল করে। এলাকাবাসী ও নৌযান সংশ্লিষ্টরা বলছেন, চং নোয়াগাঁও ও ইটনা উপজেলার টেজের ঘাট পর্যন্ত দিনভর চলে এমন চাঁদাবাজি। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের হাতে লাঞ্ছিত হতে হয় নৌযান চালকদের। এমনকি চাঁদাবাজির অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধেও। পুলিশে চাঁদা এরপরে বিআরডব্লিউ হয়ে টাকা নিয়ে মারধর করে। নদীপথে আসতে অনেক আপনার বাধা সৃষ্টি হয়, অনেকে আপনার বিভিন্নভাবে টাকা নিয়ে যায়। 10টা মামলা হয়েছে চাঁদাবাজির, কিন্তু এরা এখনো পুলিশের সহযোগিতা এবং পুলিশ একদিকে চাঁদা উঠাচ্ছে আর একদিকে চাঁদাবাজ চক্র প্রতিদিন টাকা উঠাচ্ছে। দীর্ঘদিন ধরে করে, কারণ প্রভাবশালী এর বিরুদ্ধে এমনি কেউ কথা বলে না। চাঁদাবাজের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নৌ পুলিশ সুপার। জানান, চিহ্নিত চাঁদাবাজদের ধরতে চেষ্টা করছেন তারা। আমাদের কিছু ল্যাকিংস আছে, এই সুযোগে ওরা কিছু কাজ করে যাচ্ছে। এইটা আমরা দেখি, ওকে ধরার গ্রেফতারের আমরা কৌশল অবলম্বন করে আছি। ধনু নদী হয়ে নৌপথে প্রতিদিন অন্তত 10,000 নৌযান চলাচল করে। আর এই নৌ রুটের নিরাপত্তায় কিশোরগঞ্জ অঞ্চলে নৌ পুলিশের 7টি থানা ও ফাঁড়ি রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কংক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার কিংবা চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন সহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের প্রতিবেশের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোসির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ, এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকো ট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা।
যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কি হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস, পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24 কোটি 95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ও শরণখোলা রেঞ্জের আলিবান্দায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। শুক্রবার বাদ ফজর টঙ্গীতে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুষার, 58তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব অর্থাৎ মৌলানা সাদ অনুসারীর যেই পর্ব এবারে শুরু হবার কথা ছিল, সেটি কিন্তু তার যে আনুষ্ঠানিকতা তা কিন্তু চলছে। ফজরের পর থেকেই কিন্তু সেই বয়ান শুরু হয়ে গেছে যারা মুরব্বীরা রয়েছেন। এছাড়া আনুষ্ঠানিকভাবে এই যে শুরু, সেই শুরুটা হয়েছে কিন্তু গেল বিকেল থেকে, অর্থাৎ বাদ আসর থেকেই কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। মাওলানা হারুনা সাহেব পাকিস্তান থেকে তিনি এসেছিলেন, তার বয়ানের মধ্য দিয়েই কিন্তু এই দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেটি বাংলায় তর্জমা করেন আবদুল্লাহ চাঁদপুরি এবং নিজামুদ্দিন ইয়াকুব সিলানি। তিনি কিন্তু আসলে বাদ মাগরিব বয়ান করেছিলেন, তার তর্জমা তিনি করেছিলেন মাওলানা মুনির ইউসুফ। এবং আজকে শুক্রবার অর্থাৎ ভোর থেকেই যে এখন যে বয়ান চলছে সেটি যদি বলি, মাওলানা আব্দুল সাত্তার সাহেব নিজামুদ্দিন ভারত থেকে আসা যিনি, এবং তার যে বয়ান সেই বয়ানের বাংলা তর্জমা করে শোনাচ্ছেন মুফতি আজিমউদ্দিন সাহেব। এছাড়া সকাল 10:30টার পর থেকেই কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রতিটি খিত্তায় যে মার্কাজের যে আমল থাকে, যে তালিমের আমল থাকে, সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এর বাইরেও যে আমরা যখন এখানকার যারা সমন্বয়ক রয়েছেন, মিডিয়া সমন্বয়ক বা অন্যান্য যারা রয়েছেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে প্রায় 70টি দেশ থেকে 3,500-এর উপরে মুসল্লিদের আগমনের আশা কিন্তু তারা করছেন। এছাড়া দেশীয় ভাবে কিন্তু মুসল্লিরা সারা দেশ থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন। এবং বিশেষ করে এবার যেহেতু এই ইজতেমা লাইলাতুল বরাতের মতো একটি গুরুত্বপূর্ণ রাতকে পেয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে, সেইটি মাথায় রেখেও কিন্তু আশপাশের এলাকাগুলো থেকে এবং বিভিন্ন জেলাগুলো থেকে যারা মুসল্লিরা রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন, এমনটাই আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছিও যে সাধারণ মুসল্লিদের মধ্যে সেই জায়গাগুলো রয়েছে। এছাড়া আমরা যেমনটা আজকে কিছুক্ষণ পরে আছে, যেহেতু শুক্রবার জুমার নামাজের আদায় হবে এবং সেখানে জুমার নামাজের পরে যে বয়ান হবে সেখানে ওয়াসিফুল ইসলাম কাকরাইল মসজিদের তিনি কিন্তু সেই বয়ান করবে। তবে এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি যে জুমার নামাজ কে আসলে পড়াবেন মৌলানা, সেটা আসলে জানতে পারলে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেবার চেষ্টা করব। এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে এর বাইরে আসরের নামাজের পরে হাফেজ মঞ্জুর সাহেব নিজামুদ্দিন তিনি কিন্তু তার বয়ান পেশ করবেন। এছাড়া আসলে মাওলানা রুহুল আমিন তিনি কিন্তু আসলে তার যে বয়ান তিনি আসলে তর্জমা করে শোনাবেন। এবং আমি যদি বলি যে এবারের যে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা, আসলে এটাকে আসলে তৃতীয় বা দ্বিতীয় বলা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কারণ প্রথম পর্বের এবার যে ইজতেমা সেটি কিন্তু 2 ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এবারের এই ধাপের যে ইজতেমা সেটা কিন্তু এই 14 তারিখে হচ্ছে এবং 16 তারিখে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শেষ হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে। মুন্সিগঞ্জের নদীপথে নাব্য সংকট চরমে।
শুধু নদীর পানির গভীরতার অভাবে ঐতিহ্যবাহী মীর কাদিম বন্দরে লঞ্চ স্টিমার ফিরতে পারছে না। ট্রলার সহ নানা নৌযান চলছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর নৌ যোগাযোগের একমাত্র পথ মুন্সিগঞ্জের ধলেশ্বরী, আর এই পথে জনপ্রিয় লঞ্চঘাট মীর কাদিম বন্দরের কাঠপট্টি ঘাট। কিন্তু নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় গত 4 জানুয়ারি থেকে লং জাহাজ কিছুই স্বাভাবিকভাবে ঘাটে ভিড়তে পারছে না। আর দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে গেছে তালতলা, বেতকা ও আবদুল্লাপুর লঞ্চঘাট। মাওয়ার কাছে পদ্মা নদীতেও নাব্য সংকট চরমে। স্থানীয়রা বলছেন লোক দেখানো ড্রেজিং কাজে আসছে না। ট্রলার সহ নানা নৌযান চলছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। যদি ড্রেজিং করতো তো নদী থাকতো, গভীর থাকতো আর সুন্দর হইতো। জায়গায় জায়গায় চর পড়ে গেছে। অপরিকল্পিতভাবে এই নদীর বালু কাটা, এজন্য তো নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। শুকাই গেলে তো জনগণের জন্য ক্ষতি, এটা খনন করলে ভালো হবে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পদ্মা চরমায় এলাকা, সেখানে যেখানে সংকট তৈরি হয় আমরা সেখানে সার্ভে করি, ম্যানুয়াল সার্ভে, হাইড্রোগ্রাফিক সার্ভে করার পরে সেখানে আমরা প্রয়োজনীয় মাফিক বয়া, বিকন, লাই, তারপর হচ্ছে বাঁশের মার্কা দ্বারা আমরা সেটাকে মার্কিং করে দিচ্ছি। মুন্সিগঞ্জে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর 109 কিলোমিটার নৌ রুট। পানির গভীরতা হ্রাস পাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। নৌপথে নাব্যতা সংকট মোকাবেলা করে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং ছাড়াও বয়াবাতি সহ নানা রকম সংকেত স্থাপন করছে বিআইডব্লিউটিএ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 5 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট খালের সেতু। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন এলাকাবাসী। এলজিডি বলছে বুড়িরহাটে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে ডিপিপি জমা দেওয়া হয়েছে। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। লোহার সেতুর পিলার ভেঙে হেলে পড়েছে একপাশে, পাটাতন ও রেলিংয়ে ক্ষয় হয়ে ধরেছে মরিচা। 15 বছর আগে শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট খালে সিমেন্ট ও লোহার খুঁটি দিয়ে নির্মাণ করা হয় সেতু। 5 বছর আগে পূর্ব প্রান্তের পিলার সহ সেতুটির নানা স্থান ভেঙে যায়। এরপর থেকেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন এলাকাবাসী। তারা জানান, ভারী যানবাহন নিয়ে যাতায়াত করতে হলে খালটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অন্তত 8 কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে বেড়েছে ভোগান্তিও। ঝাঁকি খায় এবং যে কোনো সময় পড়ে যেতে পারে। ছোট ছোট পোলাপাইন এখানে যাইতেছে, কখন দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। ঝুঁকি নিয়ে যায়, ঠিক করার কোনো মানুষ নাই। যা আশা করতে অনেক ভয় করে। জীবনের একটা রিস্ক থাকে প্রতিনিয়ত। কলেজটা নিয়োগ পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় না, শুধু এই ব্রিজটা দিয়ে গাড়ি আসতে পারে না, এই জন্য পড়ে যায় বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গা দিয়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, জনদুর্ভোগের কথা চিন্তা করে নতুন করে একটা ব্রিজ স্যাংশন করে। এলজিডি বলছে, বুড়িরহাটে নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে ডিপিপি। অনুমোদন হলে শুরু হবে কাজ। অনুমোদন হলে আমরা হয়তো এটা পরবর্তী কাজে যাইতে পারবো। তবে আমি মনে করি এই মুহূর্তে ওখানে আমরা সাইনবোর্ড দিয়ে যাতে মানুষ ছাড়া কোনো যানবাহন পার না হয় সে ব্যবস্থা করতেছি, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। এখন যে কোনো যানবাহন চলাচল করলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জরাজীর্ণ সেতুটি দিয়ে দৈনিক অন্তত 8000 মানুষ পারাপার হন বুড়িরহাট খাল। সময় সংবাদ, শরীয়তপুর। মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় গাজর চাষে ঝুঁকছেন কৃষক। দেশের 40% চাহিদার এই গাজর এই জেলায় উৎপন্ন হয়। চলতি মৌসুমে 150 কোটি টাকার গাজর বেচাকেনার আশা কৃষি বিভাগের। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা গাজর চাষের জন্য বিখ্যাত। গাজরের ভরা মৌসুম হওয়ায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজর তোলা, বস্তাবন্দি সহ পরিবহনে ব্যস্ত কৃষক। অল্প সময়ে স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় গাজর চাষে ঝুঁকছে বেশিরভাগ কৃষক। অনেকেই করেছেন নিজের ভাগ্য পরিবর্তন। গাজর বুনছি,
পুরুষ মানুষের সাথে কাজ করছে, আমরা ধুচ্ছি। আলবা দানা কিনাই নে বুনে তাহার নিরে ফলন ভালো হইলে দেড়শো মনে হয়। এই বিষয়ে আমরা ব্যবসা করি, তাতে লাভবান আমরা হয়েছি। এই দিনে আমরা খাচ্ছি, ছেলে মেয়েদের পড়াচ্ছি, অন্যান্য বাজার সদাই করছি। খরচ হয় 30 থেকে 40-45 হাজার, বেচা 1 লাখ 1,20,000 হাজার। জানুয়ারি শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি গাজরের ভরা মৌসুম। দেশের 40% চাহিদার গাজর সিংগাইরে উৎপাদন হয় বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আমাদের গাজর কৃষকেরা গতবারের যে উৎপাদন ছিল সেটাকে তারা ছাড়িয়ে যাবে এবং গতবারের চেয়ে তারা বেশি মুনাফা অর্জন করতে পারবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জের সিংগাইরে 950 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা জানিয়ে গেলেন শিরোপাতেই দৃষ্টি তাদের। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলন শুরু করবেন টাইগাররা। 15 সদস্যের বাইরে থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ যাবেন শুক্রবার। বিমানবন্দরে ভিড়, হই হুল্লোড়, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা মিলে মিশে একাকার। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্বপ্নযাত্রা বলে কথা। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্তত বিমানবন্দরে সবার আগে এসে সেই যথার্থতা প্রমাণ নাজমুল হোসেন শান্তর। ভিড় ঠেলে মাস্কের আড়ালেও বোঝা গেল তার স্মিত হাসি। ব্যাটের রান খরা শান্তর। নিয়মিত সুযোগ মেলেনি বিপিএলেও, তবে 5 দিনের ক্যাম্পের শেষ 2 দিনের ম্যাচ সিনারিওতে শান্ত ছিলেন সাবলীল। মেগা আসরে যার চওড়া কাঁধে বড় স্কোরের দায়িত্ব। এরপর আসলেন মিস্টার ডিপেন্ডেবল। 2027 বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো মুশির সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। রঙিন পোশাকে ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মুশফিক নিশ্চয়ই রাঙাতে চাইবেন তা। বাকিদের অবশ্য টিকিট আরও দেখা মেলেনি। নিজেদের আড়াল করে বিমানবন্দরে ঢুকলেন ভিআইপি টার্মিনাল দিয়ে। রিশাদ, হৃদয়, ইমন, তামিম, সাকিব, নাসুম আর নাহিদ রানা, এই 7 তরুণ তুর্কি এলেন বিসিবি একাডেমি হয়ে, যাদের সবাই সদ্য সমাপ্ত বিপিএলে ছিলেন দারুণ ছন্দে। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্রেফ সেই ফর্মটাকে ধরে রাখা চাই। একেবারে শেষে ঢুকলেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আর বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। হেড কোচ সহ কোচিং স্টাফের বাকিরা ঢুকেছেন আগেই। দুবাই পৌঁছে শুক্রবার বিরতি শেষে শনিবার থেকে পুরোদমে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর মাঝে 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনদের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এবার আর কোনো শিক্ষা সফর নয়, চ্যাম্পিয়ন হতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টটা টাইগার আর রাঙাত নতুন করে লেখা হোক নবউপাখ্যান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চেতনার পুনর্জাগরণের ভাবনা নিয়ে হাজির ঋতুরাজ। প্রকৃতিতে বসন্ত বন্দনা, ফাগুন হাওয়ায় এলো ভালোবাসার দিনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নানা আয়োজন। এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়। ভোটাধিকার নিশ্চিত, বিমান ভাড়া কমানো সহ নানা বিষয়ে আলোচনা। ভিসা জটিলতা নিরসনের আশ্বাস। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।